আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আম, টেবিলে বসে আছি। বাইরে প্রচুর শব্দ, আতশবাজির আওয়াজ, দেন গান বাজনা চলতেছে। তো পড়াশোনার পরিবেশ তো একদম নাই। তো ভাবলাম এই সুযোগে যদি তোমাদের সাথে আমার ভর্তি পরীক্ষার অভিজ্ঞতাটা যদি শেয়ার করা যায়। উম, তো গত বছর আমি ভর্তি পরীক্ষা দেই। বেশ অনেকগুলো জায়গায় ভর্তি পরীক্ষা দিলাম। তো এতগুলা জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়ার পর অনেকগুলা লার্নিং আমার শেখা হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে। তো আজকে চেষ্টা করব সেই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে কিছু উপদেশ দেওয়ার। উম, তো দুইটা পার্টে আমি কথা বলতে চাই একটু। প্রথম পার্টটা হচ্ছে আমার ভর্তি পরীক্ষার স্টোরি, যদি আমি বলি সংক্ষিপ্ত 2-3 মিনিটের মধ্যে। দেন আমি কোন ভর্তি পরীক্ষা থেকে কি শিখলাম এবং সেগুলো তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারো, সেই সম্পর্কে একটু কথা বলবো। তো প্রথমেই স্টোরি নিয়ে যদি কথা বলি, আমি আমার ভর্তি পরীক্ষাটা শুরু করি হচ্ছে তোমার মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিয়ে। মেরিটাইম ইউনিভার্সিটির পরে আমি এমআইএসটিতে ভর্তি পরীক্ষা দেই, তারপর মেডিকেলে দেই, তারপর ঢাকা ভার্সিটি, তারপর রুয়েট, কুয়েট, চুয়েট, সিকে রুয়েট, যেটা আমাদের সময় একসাথে ছিল, সিকে রুয়েট, অ্যান্ড তারপর হচ্ছে বুয়েটে দেই। তারপর আইওটিতেও দিছিলাম বুয়েটের পর। তো প্রথম থেকে যদি শুরু করি, যে তোমার মেরিটাইম ইউনিভার্সিটির এক্সামটা আমি প্রথম মেরিটাইম ইউনিভার্সিটির এক্সাম দিলাম। তো মেরিটাইম ইউনিভার্সিটির এক্সামটা হচ্ছে আমি দিয়েছিলাম জাস্ট ভর্তি পরীক্ষার আবহে বা পরীক্ষার হলে প্রেশারটা কেমন থাকে বা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, এই জিনিসগুলো শেখার জন্যই জাস্ট মেরিটাইম ইউনিভার্সিটির এক্সামটা দিয়েছিলাম। মেরিটাইম ইউনিভার্সিটিতে পড়ার আমার তেমন কোনো ইচ্ছা ছিল না। এরপর আসলো তোমার এমআইএসটি ইউনিভার্সিটি। এমআইএসটিতে আমার এক্সামটা দেওয়া হয়েছিল মূলত ওই একই কারণে, মোটামুটি মেরিটাইমের জন্যই। মেরিটাইমে যে জন্য দিছিলাম যে তোমার প্রেশার সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয়, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, ভর্তি পরীক্ষার হলে যখন রিয়েল স্যাররা গার্ড দিচ্ছে ওই সময় আমি কিভাবে বিহেভ করি। তো এই জিনিসগুলো শেখার জন্যই মূলত তোমার এমআইএসটি এক্সাম আর মেরিটাইম, এই দুইটা এক্সাম দেওয়া। এরপরে হচ্ছে তোমার আসলো মেডিকেলের এক্সাম। একদম প্রিপারেশন ছিল না, দেওয়ার কোনো ইচ্ছাও ছিল না, বাট বাসা থেকে জোর করেই পাঠানো হয়েছে যে মেডিকেলের এক্সামটা দিয়ে আসো। যেহেতু এমসিকিউ এক্সাম, তো কপাল ভালো থাকলে হয়েও যেতে পারে, এমন একটা ধারণা ছিল। সো মেডিকেলের এক্সামটা দিলাম। আহ, এরপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম। এইটা হয়তো বা প্রথম গুরুত্বপূর্ণ এক্সাম ছিল আমার যতগুলো এক্সাম দিছি তার মধ্যে। বাট ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার আমার আসলেই তেমন ইচ্ছা ছিল না। সো গুরুত্বপূর্ণ এক্সাম হইলেও খুব বেশি গুরুত্বর সাথে আমি দেই নাই। ইট ওয়াজ এ গ্রেট মিস্টেক যে খুব বেশি গুরুত্ব আমি দেই নাই, কোনো এক্সট্রা প্রিপারেশন নেই নাই। জাস্ট আমার যেভাবে পড়ে যাচ্ছিলাম আগে ওইভাবেই আমি সাধারণভাবে পড়তেছিলাম। জাস্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য একটা এক্সট্রা কাজ করছিলাম, যে বায়োলজি পার্টটা দাগানোর জন্য আমি বিগত বছরের যে প্রশ্ন ব্যাংক আছে ওই প্রশ্ন ব্যাংক থেকে জাস্ট বায়োলজির যে এমসিকিউ পার্ট, ওই এমসিকিউ পার্টটা পড়ে গেছিলাম ঢাকা ইউনিভার্সিটির জন্য। এই ছিল আমার ঢাকা ইউনিভার্সিটির স্পেশাল প্রিপারেশন। এছাড়া আমি স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির জন্য কিছুই করি নাই। দেন আমি মেইনলি দুইটা এক্সাম হচ্ছে আমি খুব গুরুত্বর সাথে দিছিলাম, সেটা হচ্ছে তোমার সিকে রুয়েটের এক্সাম অ্যান্ড বুয়েটের এক্সাম। এবার আসো মেরিটাইম ইউনিভার্সিটিতে কি হইলো আমার। মেরিটাইম ইউনিভার্সিটিতে আমি এক্সাম দিলাম, আমার ফার্স্ট কলে নাম আসে নাই। দেন এমআইএসটিতে এক্সাম দিলাম, এমআইএসটিতেও আমার ফার্স্ট কলে নাম আসে নাই। এরপর আমি মেডিকেলের এক্সাম দিলাম। এটা তো জাস্ট দেওয়ার জন্য দিছি, আমার মানে খুব বেশি কিছু করার ছিল না মেডিকেলের এক্সামে। আমি ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি পারছিলাম, বায়োলজি কিছু পারছি কিছু পারি নাই, অ্যান্ড জিকে তো একদমই পারি নাই। ওইটার হিসাবে আলাদা, মেডিকেলের এক্সামের হিসাব আলাদা। এরপর আসো ঢাকা ইউনিভার্সিটির এক্সাম অ্যান্ড সিকিউরিটির এক্সাম। ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা আমি খুব বেশি গুরুত্ব সহকারে দেই নাই, বাট ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা আমার মোটামুটি খারাপ হয় নাই বলা যায়, ভালো হয়েছিল মোটামুটি। সিকিউরিটির এক্সামটা আমি খুব গুরুত্বের সাথে দিছিলাম, খুবই গুরুত্বের সাথে। বাট সিকিউরিটির এক্সামটা ছিল একটা ডিজাস্টার। আমার লাইফের সবচেয়ে খারাপ এক্সাম ছিল সিকিউরিটির এক্সামটা, আমি বলি। আমার যতগুলো এক্সাম আমি দিছি আমার লাইফে সবচেয়ে বাজে এক্সাম দিছি হচ্ছে আমি সিকিউরিটি।
এর রিজনও আছে, এখান থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে, আমি বলবো। দেন আসলো আমার বুয়েটের এক্সাম। এখন বুয়েটের এক্সামের আগে সিচুয়েশনটা দেখো। সিচুয়েশনটা হচ্ছে আমার বুয়েটের এক্সামের আগে আমি মেরিটাইমে এক্সাম দিলাম, আমার নাম আসে নাই ফার্স্ট কলে আমার নাম আসে নাই। এমআইএসটিতে ফার্স্ট কলে আমার নাম আসে নাই, তখনও সেকেন্ড কল থার্ড কলের রেজাল্ট দেয় নাই। ঠিক আছে, ফার্স্ট কলে নাম আসে নাই, মেরিটাইমেও আসে নাই, এমআইএসটিতেও আসে নাই। এরপর ঢাকা ইউনিভার্সিটির তখনও রেজাল্ট দেয় নাই, ঢাকা ইউনিভার্সিটি তখনও রেজাল্ট দেয় নাই, সিকে রুয়েট তখনও রেজাল্ট দেয় নাই। আর মেডিকেলে হবে না, এটা আমার আগে থেকে জানতাম। এখন বুয়েটের আগে আমার এমন সিচুয়েশন হয়ে গেল যে আমি কোথাও চান্স পাই নাই। বুঝতে পারতেছো, আমি কোথাও চান্স পাই নাই। জাহাঙ্গীরনগরে আমি এক্সাম দিই নাই, বিইউপিতে এক্সাম দেই নাই, সো এখানে হয় নাই। দেন মেরিটাইমে আমার নাম আসে নাই, এমআইএসটিতে নাম আসে নাই ফার্স্ট কলে। তার মানে এই দুই জায়গায়ও আমার চান্স হয় নাই। এবং ঢাকা ইউনিভার্সিটি তখনও রেজাল্ট দেয় নাই। আর একটু আগেই বলছি যে আমার সিকিউরিটির এক্সাম খুব খারাপ হয়েছে। তো বুয়েটের এক্সামের আগে আমি কেমন প্রেশারে দেখো, কোথাও আমার চান্স হয় নাই। এবং সিকে রুয়েট, আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল, এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির এক্সামটাই হয়েছে আমার সবচেয়ে খারাপ। তো বুয়েটের এক্সামের আগে আমি হিউজ প্রেশারের মধ্যে। প্রেশারের কারণটা হচ্ছে তোমার, আমি দেখতেছি আমার কোথাও চান্স হয় নাই এখনও, আমার কোথাও এখনও শিওর না। বাট আমার আশেপাশে যারা ছিল আমার ফ্রেন্ড সার্কেলে, তাদের অনেকেরই মেরিটাইমে হয়ে গেছে, মেরিটাইমে হয় নাই কারোরই, মেরিটাইমে খুব বেশি মানুষ এক্সাম দেয় নাই। অনেকের এমআইএসটিতে হয়ে গেছে, এমআইএসটিতে হয়ে গেছে এবং ভালো ভালো র্যাঙ্কে হয়েছে। দেন বিইউপিতে হয়ে গেছে, দেন জাহাঙ্গীরনগরে হয়ে গেছে, দেন অনেকের মেডিকেলও হয়ে গেছে, দুই একজনের মেডিকেলও হয়ে গেছে। তো তাদের তুলনায় আমার অবস্থাটা চিন্তা করে দেখো, তারা যদি সামহাও বুয়েট মিস করে, তাদের হাতে অপশন আছে। বাট আমি যদি বুয়েট মিস করি, এই মুহূর্তে আমার হাতে কোনো অপশন অ্যাভেলেবেল নাই। এই কারণে আমি পড়ে গেলাম একদম হিউজ প্রেশারের মধ্যে। ঠিক আছে, আমার কোথাও হয় নাই, বুয়েটে যদি আমার না হয়, এমন হইতেও পারে যে আমি কোথাও চান্স পাবো না। তো ইট ওয়াজ সামথিং লাইক, অনেক প্রেশারের মধ্যে ছিলাম আমি। তো ইভেন আমার বুয়েটের এক্সামের আগে এক সপ্তাহ আমি ঠিকমতো কারোর সাথে কথাবার্তাও বলি নাই, এত প্রেশারের মধ্যে ছিলাম। বুয়েট এক্সামের আগের দিন আমার স্যার, যে স্যারের কাছে আমি পড়তাম, স্যারকে গিয়ে বললাম, স্যার আমি তো আর পারতেছি না, যে অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে, কোনো পড়াই তো মনে নাই স্যার, এতদিন যা পড়ছি। স্যার পরে বলল যে এখন এরকম বললে তো হবে না, পরীক্ষা দাও, মাথা ঠান্ডা রাখো। তো এই প্রেশার এর রিলিফ হইল কখন? আল্লাহর রহমতে আমাদের সিকে রুয়েটের রেজাল্ট দিল হচ্ছে বুয়েটের এক্সামের দিন সকালে। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে আমার এক্সাম ভালো হয়েছে, আমি জানি আমার চান্স হবে। তারপরেও যেহেতু তখনও রেজাল্ট দেয় নাই, আমি শিওর না। সিকে রুয়েটে এক্সাম খারাপ হয়েছে যদিও, বাট আমি জানি আমার চান্স হয়ে যাবে, বাট তখনও রেজাল্ট দেয় নাই, এই কারণে আমি শিওর না। তো কোথাও আমার, যদি আমি বুয়েটে মিস করি, আমার তখনও কোথাও আমি শিওর না, মানে এরকম একটা প্রেশার। আর এদিকে আমার বন্ধুবান্ধব সবারই কোথাও না কোথাও চান্স হয়ে গেছে। তো এই প্রেশার নিয়ে আমি বুয়েটের হলে গেলাম পরীক্ষা দিতে। বাট পরীক্ষাতে ঢোকার আগে একটা রিলিফ চলে আসলো যে সিকে রুয়েটে আমার নাম চলে আসছে। তো ওইটা ছিল আমার মাথা থেকে, মানে ধরো একটা বোঝা নেমে গেল, যে এখন যদি বুয়েটে আমার সামহাও কোনোভাবে চান্স মিসও হয়, আমি সিকে রুয়েটে মোটামুটি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবো। তো তখন আমার একটা মেন্টাল রিলিফ, এবং ওই মেন্টাল রিলিফের সাথে আমি বুয়েটের এক্সামটা দিতে গেছি। তো বুয়েটের এক্সাম দিতে গেছি, এবং আল্লাহ তাআলার অশেষ রহমত যে বুয়েটের এক্সাম হলে আমি মাথা ঠান্ডা রাখতে পারছিলাম খুব বেশি, এবং বুয়েটে তারপর নাম চলে আসে। তো এই ছিল হচ্ছে মোটামুটি স্টোরি, আমি কোথায় কোথায় এক্সাম দিলাম এবং কেমন প্রেশারের মধ্যে এক্সাম দিছি। বুয়েটের এক্সামটা আমি খুব প্রেশারের মধ্যে দিছি, আর বাকি কোনো এক্সামে আমার তেমন কোনো প্রেশার ছিল না। আহ, এই তো। তো এখন যদি আমি বলি যে কোন ভর্তি পরীক্ষা থেকে আমি কি কি শিখলাম বা কি কি অভিজ্ঞতা আমার হইলো, প্রথমে যদি আমি মেরিটাইমের এক্সামটার কথা বলি, মেরিটাইমের এক্সামটা দিছিলাম আমি মূলত তোমার মডেল টেস্টের মতো কাইন্ড অফ। আমি উদ্ভাসের যে মডেল টেস্টগুলো দিতাম, বা বিভিন্ন কোচিংয়ে, যে একটা কোচিংয়ে দিতাম মেনলি, এবং আমার একটা স্যারের কাছে মডেল টেস্ট দিতাম। তো মডেল টেস্টের মতোই আমি এটাকে নিয়েছিলাম, যে যাব পরীক্ষা দিয়ে চলে আসবো, কোনো এক্সট্রা প্রিপারেশন নাই। আসলে পরীক্ষার হলে আমার নার্ভ কেমন থাকে, বা
নার্ভ কন্ট্রোল করতে পারি কিনা, দেন টাইম ম্যানেজমেন্ট কেমন হয়, এই ধরনের জিনিসগুলো শেখার জন্য আমি মেইনলি এই পরীক্ষাটা দেই। তো ওইখানে আমি কিছু মিস্টেক করছি ডেফিনেটলি তোমার মেরিটাইমের এক্সামে, যেহেতু আমার প্রথম এক্সাম ছিল অ্যাডমিশন, এর আগে আমি কখনো অ্যাডমিশন টেস্ট দিই নাই। তো প্রথম পরীক্ষা হিসেবে আমি কিছু মিস্টেক করছি। প্রথমত হচ্ছে তোমার পরীক্ষাটা ছিল এমসিকিউ এক্সাম। তো এমসিকিউ এক্সামে আমি কি মিস্টেক করছি, আমি প্রত্যেকটা এমসিকিউ সলভ করার সাথে সাথে অ্যান্সার শিটে ওইটা আমি বৃত্ত ভরাট করতেছিলাম। তো এইটা আমার কাছে একটা মিস্টেক মনে হয়েছে, অনেকের কাছে মনে নাও হইতে পারে। আমি যে জিনিসটা প্রেফার করি সেটা হচ্ছে তোমার এমসিকিউ এক্সামে তুমি প্রথমে এক সিরিয়ালে এমসিকিউগুলো সলভ করে যাবা কোশ্চেনের, দেন একসাথে সবগুলার তুমি অ্যান্সার শিটে অ্যান্সারটা লিখবা পরীক্ষার শেষে আর কি। এটা আমি প্রিফার করি, কারণ আমার মনে হয় যে এই টেকনিকটা সময় বাঁচায়। বাট প্রথম এক্সামে আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করি নাই, আমার অনেক বেশি সময় টাইম ওয়েস্ট হয়। আর প্রথম এক্সাম হিসেবে আমি আম, আমার সবগুলা টেকনিক যেগুলো আমি বাসা থেকে প্রিপারেশন নিয়ে গেছিলাম, যে এইভাবে এইভাবে আমি করব, প্রথমে এটা অ্যান্সার করব ওইটা অ্যান্সার করব, এইভাবে কোনো কিছুই করতে পারি নাই। তো ওইটা আমার কাছে একটা লার্নিং ছিল যে তাড়াহুড়া করা যাবে না, খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। আর আমাদের এক্সামটা ছিল তোমার মেরিটাইমের এক্সামটা ছিল ফুল সিলেবাসে। আচ্ছা, তারপরে তোমার মেরিটাইম এক্সামের পরে হচ্ছে দিলাম আমি মেডিকেলের এক্সাম। মেডিকেলের এক্সামটা তো খুব বেশি আশাও ছিল না, খুব বেশি কিছু আসলে করারও ছিল না। মেডিকেলের এক্সামটা আমি ধরো মডেল টেস্টের মতো, ওই যে কাইন্ড অফ মডেল টেস্টের মতো গেলাম, দিয়ে চলে আসলাম। এই পরীক্ষাটা তো ধরো আমার না দিলেও কিছু হইতো না, কাইন্ড অফ এরকম। এরপর আসলে এমআইএসটির এক্সাম। এমআইএসটির এক্সামটা ছিল একদম পুরা রিটেন এক্সাম, এবং এমআইএসটির কোশ্চেনটা খুবই সহজ ছিল। তো এমআইএসটিকে টার্গেট করে যারা অ্যাডমিশন টেস্ট দিবা তাদেরকে আমি বলবো যে এমআইএসটির জন্য তোমরা কি পড়বা। এমআইএসটির জন্য তোমরা যেটা পড়তে পারো সেটা হচ্ছে ধরো যাদের চান্স পাওয়ার ক্যাপাবিলিটি আছে বা যারা চান্স পাবে, তারা কখনোই এমআইএসটির ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেনটাতে আটকাবে না, কখনোই আটকাবে না। খুবই সহজ কোশ্চেন আসবে, জাস্ট মাথা ঠান্ডা করে অ্যান্সার করবা। আর কোশ্চেনের যে তোমার অনেক হয়তো বা দুই একটা কোশ্চেনে প্যাচ থাকবে, ওই প্যাচগুলো একটু দেখার চেষ্টা করবা, ঠিক আছে। আর ম্যাথের জন্য হচ্ছে তুমি যে বোর্ড এক্সামের মতো আর কি ম্যাথের কোশ্চেনগুলো আসে, যে কোশ্চেনগুলো ধরো বোর্ডে অনেকবার আসছে, ধরো বোর্ডে এমন কিছু ম্যাথ থাকে না যে সাল লিখতে লিখতে 2 লাইন 3 লাইন পার হয়ে গেছে, এই ম্যাথগুলো বেশি বেশি করে যাবো এমআইএসটি এক্সামের জন্য। আর এমআইএসটি এক্সামে যেহেতু পুরাটা রিটেন এক্সাম, টাইম ম্যানেজমেন্ট একটু ঠিক রাখবা। প্রত্যেকটা কোশ্চেনে ধরো 20টা কোশ্চেনের জন্য ধরো 2 ঘন্টা সময়, তাহলে প্রত্যেকটা কোশ্চেনে কত মিনিট করে সময় হয় এটা আগে থেকে একটু ক্যালকুলেট করে নিবা। ওইটা ক্যালকুলেট করে নিয়ে ওই অনুযায়ী অ্যান্সার করা শুরু করবা। আর যদি কোনো কোশ্চেনে আটকায়া যাও, তাহলে ওই কোশ্চেনে মোটেও সময় নষ্ট করবা না, ইমিডিয়েট তার পরের কোশ্চেনে সুইচ করবা। সুইচ করে এভাবে আগে পুরা কোশ্চেনটা একবার কমপ্লিট করবা। এটা হচ্ছে রিটেন কোশ্চেনের বা রিটেন যে পরীক্ষাগুলো হয় তার জন্য বলতেছি। পুরা কোশ্চেনটা একবার কমপ্লিট করার পর, এরপর যদি তোমার সময় থাকে দেন কোনটা কোনটা অ্যান্সার করো নাই ওইগুলো তুমি আবার দেখবা। বাট একটা কোশ্চেনে আটকায় যাওয়া যাবে না, যেটা তুমি পারবা না ওইটা পারি নাই ওটা বাদ, তারপরের কোশ্চেনে ইমিডিয়েট সুইচ করে যাব। এই হচ্ছে গিয়া তোমার এমআইএসটি এক্সাম থেকে আমি শিখলাম টাইম ম্যানেজমেন্টের বিষয়টা। তখনও কিন্তু আমি টাইম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারি না। তো এরপরে হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা দিলাম আমি। ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা খুব গুরুত্বের সাথে আমি দেই নাই, আগেও বলছি। ধরো ঢাকা ইউনিভার্সিটির জন্য একটা স্পেশাল প্রিপারেশন থাকে অনেকের, এমসিকিউগুলা তোমার ক্যালকুলেটর সারা করতে হবে, ফ্রি হ্যান্ডে করতে হবে। তো এরকম কোনো স্পেশাল প্রিপারেশন আমার ছিল না। ইভেন বায়োলজির রিটেন পার্টও আমি কিচ্ছু পড়ি নাই, ইভেন বায়োলজির রিটেন পার্টে 0 পাইছিলাম। বায়োলজির এমসিকিউ পার্টটার জন্য আমি জাস্ট তোমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ব্যাংক আছে ওই কোশ্চেন ব্যাংক থেকে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো পড়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ বায়োলজির এমসিকিউতে 15-র মধ্যে 12 পাইছিলাম মনে হয়, জাস্ট ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ে। সো তোমাদের জন্য যে অ্যাডভাইসটা থাকবে সেটা হচ্ছে, যদি বায়োলজি দাগাইতে চাও, যাদের ম্যাথ মেইন বা ম্যাথ পড়ছো এতদিন ধরে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বাট বায়োলজি পড়া হয় নাই কিছু, তারা যদি তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটাও যদি পড়ে যাও বায়োলজির, ভালো কমন পাবা আশা করা যায়। এই হচ্ছে তোমার ঢাকা ভার্সিটির। আর ঢাকা ভার্সিটির এমসিকিউগুলো তোমার সাধারণত সাবজেক্ট ওয়াইজ ভাগ করা থাকে, ঠিক আছে।
ঢাকা ভার্সিটির এমসিকিউগুলো সাবজেক্ট ওয়াইজ ভাগ করা থাকে। তো ওইখানে আমার স্ট্র্যাটেজি একটু ভিন্ন ছিল। প্রথমে বলছি যে মেরিটাইমে আমি কি করি নাই, যে কোশ্চেনগুলো আমি পড়ার সাথে সাথে মানে অ্যান্সার করার সাথে সাথে সলভ করার সাথে সাথে অ্যান্সার শিটে তুলে দিচ্ছিলাম। এটা ছিল একটা ভুল। তো ঢাকা ভার্সিটিতে ওই ভুলটা আমি করি নাই। ওই ভুলটাকে আমি রেকটিফাই করলাম কিভাবে, একেবারে সাবজেক্ট ওয়াইজ আগানো শুরু করলাম। ধরো প্রথমে আমি কেমিস্ট্রি অ্যান্সার করব। তো কেমিস্ট্রির যে 15টা কোশ্চেন, এই 15টা কোশ্চেন আমি সলভ করে ফেললাম। সলভ করার পরে ওই 15টা কোশ্চেন আমি কেমিস্ট্রির ঘরের মধ্যে তুলে দিলাম। ঢাকা ভার্সিটিতে কিন্তু এই জিনিসটা খুব খেয়াল রাখতে হয়। তুমি যদি ধরো কেমিস্ট্রি পার্টের অ্যান্সারটা বায়োলজি পার্টে তুলে দিছো, বায়োলজিটা ভুল করে ফিজিক্সে তুলে দিছো, এই ধরনের কাজ করলে কিন্তু অনেক বেশি টাইম ওয়েস্ট হবে এবং তুমি পরীক্ষার হলে অনেক বেশি নার্ভাস হয়ে যাবা। সো ঢাকা ভার্সিটির ক্ষেত্রে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবা, যেহেতু সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পার্ট থাকে অ্যান্সার করার জন্য, কোনোভাবেই যাতে ভুল না হয়। তো এইটা মেনটেন করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আগাবা। লাইক কেমিস্ট্রির 15টা কোশ্চেন আমি অ্যান্সার করছি, মানে সলভ করছি কোশ্চেনের মধ্যে, ওই 15টা কোশ্চেন আমি অ্যান্সার শিটে দেন আমি দাগাবো। এরপর আমি ফিজিক্সে যাব, এরপর ম্যাথে যাব, এরপর বায়োলজিতে যাব, বা তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা করতে পারো। আর এই ছিল হচ্ছে ঢাকা ভার্সিটির এমসিকিউ পার্টটা। আর ঢাকা ভার্সিটির যে রিটেন পার্টটা, সেটা হচ্ছে তোমার সময় খুবই কম থাকে। ঢাকা ভার্সিটির রিটেন পার্টের জন্য সময় আসলে খুবই কম থাকে। তো একটু ফাস্ট লেখার চেষ্টা করতে হবে। যত ফাস্ট তুমি লিখতে পারবা ততই বেটার। ফিজিক্স পার্টটা, রিটেনের জন্য ফিজিক্স পার্টটার কথা যদি একটু বলি, ফিজিক্সের কোশ্চেনটা মূলত মোটামুটি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডই ছিল, ফিজিক্স অনলি। তো ঢাকা ভার্সিটির ফিজিক্স কোশ্চেনটা মোটামুটি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে থাকে সব সময়, কয়েক বছর ধরে আমরা দেখে আসতেছি। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা অ্যাডভান্টেজ। আর কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথের কোশ্চেনগুলো মোটামুটি সহজই ছিল বলা যায়। তো এইভাবে আমি ঢাকা ভার্সিটির এক্সামটা পার করে দিলাম। বাট ঢাকা ভার্সিটির এক্সামটা খুব বেশি গুরুত্বের সাথে আমি দেই নাই। মানে মাথায় একদম প্রেশারই ছিল না, এই এক্সাম যদি আমার খারাপ হয় আমার কিছুই হবে না, কাইন্ড অফ এরকম একটা ভাব ছিল আমার। সো এই কারণে হয়তো বা ঢাকা ভার্সিটির এক্সামটা খারাপ হয় নাই আসলে, যেহেতু ভালো করার অত চেষ্টা ছিল না। এরপরে হচ্ছে একটা ডিজাস্টার করে বসলাম আমি সিকিউরিটির এক্সামে। সিকিউরিটির এক্সামের আমার আশাটা ছিল খুবই বেশি, মানে হাই এক্সপেকটেশন ছিল। তো সিকিউরিটির এক্সামে আমার আমার খুবই ভুল হয়েছে এটা আমার, যে এই মেন্টালিটি নিয়ে আমি এক্সাম দিতে গেছিলাম যে সিকিউরিটির কোনো কোশ্চেনে আমি আটকাবো না, এই ধরনের মেন্টালিটি নিয়ে এক্সাম দিতে গেছিলাম। এবং এই মেন্টালিটিটা ছিল হচ্ছে আমার সিকিউরিটির এক্সামের আগে এই মেন্টালিটি নিয়ে যাওয়া ছিল একটা মারাত্মক ভুল, বড় রকমের ভুল। কি হয়েছে তোমাদের বলি, সিকিউরিটির এক্সামে আমাদের সিকিউরিটির এক্সামের প্রশ্নে কিছু প্রশ্ন ভুল ছিল। ইভেন আমাদের সময় সিকিউরিটির এক্সামটা নিয়ে কিন্তু খুব কথা হয়েছিল যে কোশ্চেন কঠিন হয়েছে, এরকম হয়েছে, ওরকম হয়েছে। তো কোশ্চেন মোটামুটি হয়েছে, সহজ কঠিন মিলায়ে হয়েছে, যাই হোক। বাট কোশ্চেনে কিছু কিছু কোশ্চেন না ভুল ছিল। তো আমি কি করছি, এই ভুল কোশ্চেন যেগুলো ছিল, 4-5টা ছিল, ওই কোশ্চেনগুলা বারবার বারবার করতেছিলাম। ঠিক আছে, ধরো একবার করছি আমি, মিলে নাই। তো আমার এখন কি করা উচিত, যেহেতু মিলে নাই আমার ইমিডিয়েট নেক্সট কোশ্চেনে চলে যাওয়া উচিত। এই কোশ্চেন মিলে নাই, এটা থাক, আমি এটা পরে দেখব, এই কাজ করা উচিত ছিল। বাট আমি কি করছি, আমি হচ্ছে সিকিউরিটির সবই পারবো, কেন মিলবে না কোশ্চেন, মিলায়া ছাড়বো, এই ধরনের মেন্টালিটি ছিল। তো ওই মিলায়া ছাড়বো মেন্টালিটি থেকে আমি কোশ্চেনগুলা একবার করছি, মিলে নাই, দেন আবার করছি, আবার মিলে নাই, দেন আবার করছি, আবার মিলে নাই, এভাবে 3-4বার করে করে গেছি, যেগুলো আমি পারি নাই এবং যেগুলো ভুল ছিল এই কোশ্চেনগুলা। তো যখনই আমি 3-4বার করে করে গেছি, অনেক বেশি টাইম ওয়েস্ট হয়েছে। আমি ভর্তি পরীক্ষাগুলো মূলত শুরু করতাম হচ্ছে কেমিস্ট্রি এক্সাম দিয়ে, কেমিস্ট্রি পার্টটা দিয়ে, কজ কেমিস্ট্রি খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে অ্যান্সার করে ফেলা যাইতো। অনেক তোমার ম্যাথমেটিক্যাল কোশ্চেনের পাশাপাশি থিওরিটিক্যাল কোশ্চেন আসতো, দ্যাটস ওয়াই খুব তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলা যাইতো। তারপর আমি ফিজিক্সে যাইতাম, অ্যাজ ফিজিক্স ওয়াজ মাই স্ট্রং পয়েন্ট। তারপর আমি ম্যাথে যাইতাম। তো সিকিউরিটি এক্সামে কী হয়েছে, ধরো 25টা কেমিস্ট্রি কোশ্চেন আমি আলহামদুলিল্লাহ 20-22 মিনিটের মধ্যেই দাগায় শেষ করে ফেলতে পারছি। সিকিউরিটি এক্সামে কিন্তু অনেক বেশি টাইম থাকে, সো তোমরা টাইম নিয়ে সিকিউরিটি অত বেশি প্যারা খাবা না। বাট কোশ্চেনগুলো একটু ট্রিকি ট্রিকি থাকে, সিকিউরিটিতে 5টা করে অপশন থাকে, তো ওইখানে একটু খেয়াল রাখতে হবে। ইভেন অনেকগুলো কোশ্চেনে ভুল থাকতেও পারে, যেহেতু আমাদের সময় ছিল, তোমাদের সময় থাকতে পারে। ও তোমাদের সময় তো সিকিউরিটি আলাদা হয়ে গেল, রুয়েট কুয়েট চুয়েট আলাদা হয়ে গেল। তো আচ্ছা, যাই হোক, এখন আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করতাম, কেমিস্ট্রি আমি মোটামুটি ভালোই দাগায় ফেললাম। এরপরে ফিজিক্সে গেলাম।
ফিজিক্সের কিছু কোশ্চেনে ভুল ছিল, এবং ওই ভুল কোশ্চেনগুলো সহ আমি কিছু কোশ্চেন হয়তো বা পারিও নাই। ওই না পারা কোশ্চেনগুলা আমি অনেক বেশি সময় নিয়ে অ্যান্সার করতেছিলাম, অনেক বেশি সময় নিয়ে অ্যান্সার করতেছিলাম। এই মেন্টালিটি ছিল যে আমি ফিজিক্সে সবই পারবো। ওইটা ছিল একদম, মানে একদম একটা ডাহা ভুল, যেটা আমি বলবো এত বড় ভুল আসলে করা উচিত হয় নাই। তো ওইভাবে করতে করতে দেখতাম আমার ফিজিক্সের, আমি দেখলাম যে ফিজিক্সের কোশ্চেন অ্যান্সার করার পর 25টা ম্যাথ কোশ্চেন অ্যান্সার করার জন্য সময় আছে 25 মিনিট। 25টা ম্যাথ কোশ্চেন অ্যান্সার, ও আচ্ছা, এর মাঝখানে আমি ইংরেজিটাও অ্যান্সার করে ফেলছিলাম। ধরো এরকম সিচুয়েশন হইলো যে আমি কেমিস্ট্রি অ্যান্সার করছি, ফিজিক্স অ্যান্সার করছি, ফিজিক্স তাও ভালো হয় নাই, অনেকগুলো কোশ্চেন আমি পারি নাই, অনেকগুলো কোশ্চেন ভুল ছিল। এরপরে ইংরেজিতে গেলাম, দেখলাম যে ইংলিশ এবং ম্যাথ এই দুইটা পার্ট আমার বাকি, এবং টাইম বাকি মোটামুটি 32 to 33 মিনিটস। এখন আমি চিন্তা করলাম আমি কি ম্যাথ দাগাবো নাকি ইংলিশটা আগে শেষ করে দেন ম্যাথে যাব। তখন চিন্তা করলাম যে ম্যাথ যদি দাগানো শুরু করি, আমার 30 মিনিটে জীবনেও সিকিউরিটির 25টা কোশ্চেন অ্যান্সার করা শেষ হবে না। তার মানে আমি ইংলিশ পার্টে যাইতেই পারবো না। এর চেয়ে বেটার হচ্ছে ইংলিশের 25টা কোশ্চেন আমি রিডিং দিয়ে যাই 5 মিনিটের মধ্যে, যেগুলো পারবো দাগাবো, পারবো না স্কিপ। এইভাবে আমি ইংলিশটা 5-6 মিনিটের মধ্যে শেষ করে ম্যাথে যখন গেলাম, তখন দেখি আমার টাইম আছে 25 মিনিট 25টা ম্যাথ কোশ্চেন দাগানোর জন্য, সিকিউরিটির কোশ্চেন, বড় বড় এমসিকিউ। 25টা কোশ্চেন 25 মিনিটে শেষ করা খুবই টাফ। তো তখন চিন্তা করলাম যে বড় ম্যাথ যেগুলো আছে ওগুলো আমি স্কিপ করে যাই, কঠিন যেগুলো আছে ওগুলো স্কিপ করে যাই, সহজ যেগুলো আছে ওগুলো আগে অ্যান্সার করতে থাকে। তো আমি প্রথম থেকে 25 পর্যন্ত পড়া শুরু করলাম। ইভেন তো মোটামুটি সবগুলো কোশ্চেনই একটু বড় বড় ছিল, মোটামুটি সবগুলো কোশ্চেন একটু বড় বড় ছিল। ইভেন কিছু কোশ্চেন ভুলও ছিল। তো দেখলাম আমি 12 থেকে 13টা কোশ্চেন অ্যান্সার করতে করতে আমার 25 মিনিট চলে গেছে। 12 থেকে 13টা কোশ্চেন অ্যান্সার করতে করতে 25 মিনিট চলে গেছে। ওই দিক দিয়ে আমার ফিজিক্স মোটামুটি ভালো হয় নাই, কেমিস্ট্রিটা মোটামুটি ভালো হয়েছে, ইংলিশ তো ধরো ওটার হিসাব বাদ দিলাম, ওটা আসলে পড়ে যাওয়া হয় নাই, তো ওটার কেউ ধরেও না আসলে, ওটা বাদ দিলাম। পিসিএম বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য দেখো ম্যাথ আমি অ্যান্সার করতে পারি নাই, 12-13টা অ্যান্সার করার পরে দেখি আমার টাইম শেষ। ফিজিক্স আমার মোটামুটি ভালো হয় নাই, কেমিস্ট্রি আমার মোটামুটি ভালো হয়েছে। তো দুইটা পার্ট আমার ভালো হয় নাই, একটা পার্ট ভালো হয়েছে। তো বুঝতে পারতেছো সিকিউরিটির এক্সামটা আমি যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে গেছিলাম তার কিছুই হয় নাই। তো সিকিউরিটির এক্সাম যখন ভালো না হয়, সিকিউরিটির এক্সাম দিয়ে বের হয়ে আমি পড়ে যাই হিউজ প্রেশারের মধ্যে, হিউজ প্রেশারের মধ্যে পড়ে গেলাম। ঢাকা ইউনিভার্সিটি তখন রেজাল্ট দেয় নাই, সিকিউরিটির আমার এক্সাম ভালো হয় নাই। এর আগে এমআইএসটি এবং মেরিটাইমে ফার্স্ট কলে আমার নাম আসে নাই, তার মানে আমার কোথাও এখনও শিওরলি চান্স হয় নাই। এই পরিস্থিতি নিয়ে আমার বুয়েটের প্রিপারেশন নেওয়া শুরু করলাম। বুয়েটের রিটেন এক্সামের তখন আর মাত্র 6 দিন কি 7 দিন বাকি। তো এই ছিল হচ্ছে সিচুয়েশন। তো ওই সিচুয়েশনটা আসলে খুবই কঠিন ছিল। আমি ঠিকমতো কারোর সাথে কথাবার্তাও বলি নাই ওই 1 সপ্তাহ। খুব বেশি মানে টেনশন লাগতেছিল। দেন বলছি আমি একটু আগে যে বুয়েট এক্সামের আগের দিন আমি স্যারকে বলছিলাম, স্যার আমার দিয়ে মনে হয় হবে না। এরপরে একটা মেন্টাল রিলিফ আসলো যখন আমার সিকিউরিটিতে নাম চলে আসলো। আমি জানতাম যে চান্স হবে, পরীক্ষা খারাপ হয়েছে, বাট এতটাও খারাপ হয় নাই যে আমি 3,000-এর বাইরে চলে যাব, এতটাও খারাপ হয় নাই। জানতাম চান্স হবে, তারপরেও মনের মধ্যে একটা সন্দেহ লাগতো, যদি না হয়, যদি না হয়। আর প্রেশারে পড়ার আরেকটা বড় কারণ ছিল যে আমার যারা আশেপাশে যারা ছিল, আমার যারা ব্যাচমেট ছিল, তাদের অলমোস্ট সবারই কোথাও না কোথাও চান্স হয়েছে, এক এক জায়গা হলেও তাদের শিওরিটি আছে, তারা যদি বুয়েট মিস করে তাদের সেখানে তারা পড়তে পারবে। অনেকের জাহাঙ্গীরনগরে হয়েছে, আমি জাহাঙ্গীরনগরে এক্সাম দিই নাই। অনেকের বিইউপিতে হয়েছে, বিইউপিতে আমি এক্সাম দিই নাই। অনেকের এমআইএসটিতে হয়েছে, এমআইএসটিতে আমার ফার্স্ট কলে নাম আসে নাই। তো এইভাবে করে আমি খুব বেশি প্রেশারের মধ্যে পড়ে গেলাম। আমি জানতাম আমার ডিইউ এক্সাম ভালো হয়েছে, আমি ডিইউতে টিকবো, আমি সিকিউরিটিতে টিকবো, বাট যেহেতু রেজাল্ট দেয় নাই আমি শিওর হইতে পারতেছিলাম না, আমি হিউজ একটা প্রেশারের মধ্যে ছিলাম। ওই প্রেশারের রিলিফটা আসলো হচ্ছে আমার তোমার বুয়েট পরীক্ষার দিন সকালে, সকালে যখন সিকিউরিটির রেজাল্টটা দিল, যে দেখলাম যে আমার নাম আছে, দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার পক্ষ থেকে এটা একটা রিলিফ। দেন আমি বুয়েটের এক্সাম দিতে হলে ঢুকলাম। হলে ঢোকার পর মেন্টালি খুবই শান্ত থাকার চেষ্টা করলাম। বুয়েটের এক্সামের কোশ্চেনটা হয় তোমাদের 5-10 মিনিট আগেই দিয়ে দেয়। স্যাররা বলে যে কোশ্চেনে কোনো ভুল আছে কিনা, বা কোনো কোশ্চেনে ছাপা হয় নাই এমন আছে কিনা, এটা খুঁজে বের করো। তো
কোশ্চেনটা পাওয়ার পর প্রথম কোশ্চেনটাই দেখলাম আমার কমন পড়ছে। তখন আমি আসলে একটা মানে মানসিকভাবে একটু শক্তি অনুভব করলাম যে ঠিক আছে, কমন কোশ্চেন আছে তাহলে। দেন আমি পাতা উল্টানো শুরু করলাম কোশ্চেনের, দেখলাম মোটামুটি ভালোই কমন আছে। পরীক্ষা যদি আমি শান্তভাবে দিতে পারি মোটামুটি ভালোই হবে। তো আল্লাহর রহমতে আমি শান্তভাবে পরীক্ষাটা দিতে পারছিলাম, অ্যান্ড পরীক্ষা আমার মোটামুটি ভালোই হয়েছিল। অ্যান্ড পরীক্ষা হল থেকে বের হওয়ার সময় আমি বুঝতে পারছিলাম যে চান্স হবে। র্যাঙ্ক কেমন আসবে ওটা পরে দেখা যাবে, বাট চান্স হয়ে যাবে এতটুকু আমি বুঝতে পারছিলাম। বুয়েট এক্সাম হল থেকে আমি যে জিনিসটা শিখলাম যে বুয়েটের এক্সামের জন্য তোমার টাইম ম্যানেজমেন্ট যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোন কোশ্চেন ছাড়তে হবে আর কোন কোশ্চেনের অ্যান্সার করতে হবে ওইটা বুঝতে পারা। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কোন কোশ্চেনটা ছাড়বো আর কোন কোশ্চেনটা অ্যান্সার করব। এটা যারা বুয়েটের এক্সামে ভালো মতো বুঝতে পারবে তারা অনেক আগায় যাবে আসলে। দেখো, বুয়েটের পরীক্ষা এমন না যে তুমি 40টা কোশ্চেনের মধ্যে 40টাই পারবা, একটা হলেও মিস হবে। একদম যে ফার্স্ট সেকেন্ড হয় তারাও হয়তো বা দুই একটা করে মিস করে। তো সব কিছু তুমি পারবা না, বাট যেটা পারবা না ওইটাতে অনেক বেশি সময় দেওয়া যাবে না, এটা হচ্ছে কথা। যেটা পারবা সেটা ফটফট করে অ্যান্সার করে যাবা একদম। প্রথম ধরো অনেকের স্ট্র্যাটেজি থাকে, আমি যেমন ধরো বুয়েটের জন্য আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করলাম, দেখলাম যে কেমিস্ট্রি মোটামুটি সহজ আসছে, দ্যাটস আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করছিলাম, তারপরে ফিজিক্সে, তারপরে ম্যাথে। অ্যাজ ম্যাথ হচ্ছে আমার উইক পয়েন্ট ছিল, তো আমি ম্যাথ লাস্টে অ্যান্সার করতাম সবসময়, সব পরীক্ষায় ম্যাথ লাস্টে অ্যান্সার করতাম। তো বুয়েটের পরীক্ষায় কেমিস্ট্রি আমি অ্যান্সার করলাম, দেন ফিজিক্স অ্যান্সার করলাম। আর যেটা বললাম যে বুয়েট এক্সামে কোন কোশ্চেনটা ছাড়তে হবে এটা আইডেন্টিফাই করা খুবই ইম্পর্ট্যান্ট। কোনো কোশ্চেনে যদি তুমি আটকায়া যাও বা দেখতেছো যে কোশ্চেনটা আমার মিলতেছে না, সাথে সাথে ওই কোশ্চেন থেকে পরের কোশ্চেনে সুইচ করে যাবা। এছাড়া যদি তুমি ওখানে সময় নষ্ট করে ফেলো তাহলে অনেক বড় লস হয়ে যাবে। তো এইভাবে আমি বুয়েটের এক্সাম শেষ করলাম। বুয়েটের এক্সাম শেষ করে আমি বুঝতে পারছিলাম যে চান্স হয়ে যাবে। এর আগে কিন্তু আমার কোথাও চান্স হয় নাই। বুয়েটের পরীক্ষার দিন সকালে সিকিউরিটির রেজাল্ট দিল, সিকিউরিটি চান্স হয়েছে, বুয়েটের এক্সাম আমার মোটামুটি ভালো হয়েছে। এরপর থেকে আমার মেন্টাল রিলিফ। ধরো 3-4 ঘন্টা আগেও আমি হিউজ প্রেশারের মধ্যে ছিলাম, 3-4 ঘন্টা পরে একদম সিনারি চেঞ্জ হয়ে গেল। সিকিউরিটি আমার চান্স হয়েছে, বুয়েটের এক্সাম আমার ভালো হয়েছে, ডিউর এক্সাম আমার ভালো হয়েছে। আমার মানে একেবারে মানসিকভাবে আমি শান্ত, আল্লাহ তালার অশেষ রহমত। এরপরে যখন আস্তে আস্তে সবগুলো রেজাল্ট আসা শুরু করলো, আমার এমআইএসটিতে থার্ড কলে চলে আসলো, মেরিটাইমেও থার্ড কলে চলে আসলো, দেন ঢাকা ইউনিভার্সিটিতেও মোটামুটি ভালো সাবজেক্ট নিয়ে পড়ার মতো র্যাঙ্ক চলে আসলো, সিকিউরিটিও চলে আসছে, বুয়েটেও চলে আসছে আলহামদুলিল্লাহ। এরপর তোমার বুয়েটের পরে আমি আইওটির এক্সামটা দিছিলাম, ওই এক্সামটাও মোটামুটি ভালো হয়েছে। ইভেন আইওটির এক্সাম থেকে আমি মানে খুবই আমার আইওটির এক্সামটা খুবই রিলিফের সাথে দিছি, আমার সব জায়গায় চান্স হয়ে গেছে। আইওটির এক্সাম আমি জাস্ট ঘুরতে আসছি কাইন্ড অফ এরকম। তো ওই এক্সামটা আমার অনেক ভালো হয়েছে, আমি আধা ঘন্টা আগেই লেখা শেষ করে বসেছিলাম, ঘুমাইছিলাম পরীক্ষার হলের মধ্যে। তো আইওটির এক্সামটা হচ্ছে তোমার ইংরেজিতে থাকে কোশ্চেনগুলা, ইংলিশ টার্মগুলা একটু বুঝতে হয় এই আর কি। এছাড়া খুব আহামরি কঠিন কিছু না, ওই তোমার বুয়েট প্রিলির মতো কোশ্চেন আসে, ও আর বুয়েট প্রিলির যে জিনিসটা মিস করে গেছি, তোমাদের তো প্রিলি হয়ে গেছে তো ওইটার খুব বেশি আর গুরুত্ব দিলাম না। প্রিলির যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে আমি 100টার মধ্যে মনে হয় 70-এর কাছাকাছি অ্যান্সার করছিলাম, অ্যান্ড আমি বুঝে গেছিলাম যে 70টা দিয়ে হয়ে যাবে, এটা ইজিলি পার হয়ে যাবে। তো প্রিলি নিয়ে আসলে অত বেশি প্যারা ছিল না। তো আইওটিতে পরে এক্সাম দিলাম, আইওটিতেও মোটামুটি মোটামুটি র্যাঙ্ক চলে আসছিল। সো সব জায়গায় মোটামুটি চলে আসছিল। তো এই ছিল হচ্ছে আমার জার্নি, অ্যাডমিশন জার্নি। তো এখান থেকে তোমরা তোমাদের যেটা বলবো যে তোমরা এমসিকিউ এক্সাম আর রিটেন এক্সামের সময় খেয়াল রাখবা, টাইম ম্যানেজমেন্টের বিষয়টা খেয়াল রাখবা সবার আগে। একটা এমসিকিউতে কত মিনিট সময়, এমসিকিউ আসলে ওইভাবে ক্যালকুলেট করা যায় না। রিটেন এক্সামে একটা কোশ্চেনের জন্য কত মিনিট সময়, ওই অত সময়ের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবা। বা তুমি সাবজেক্ট ওয়াইজ আলাদা করে নিতে পারো, ঠিক আছে? ধরো বুয়েটের এক্সামটা হচ্ছে 2 ঘন্টা এক্সাম, 3টা সাবজেক্ট অ্যান্সার করতে হয়, ঠিক আছে? 120 মিনিট 3টা সাবজেক্ট অ্যান্সার করতে হবে, তাহলে প্রত্যেক সাবজেক্টে 40 মিনিট করে। তুমি চেষ্টা করবা কোনো একটা সাবজেক্ট যদি তুমি অ্যান্সার করা শুরু করো 40 মিনিটের মধ্যে যাতে ওই সাবজেক্টটা কাভার করতে পারো। তারপরে তুমি পরের সাবজেক্টে চলে যাবা, তারপরে পরের সাবজেক্টে চলে যাবা। অ্যাট লাস্ট যদি তোমার সময় থাকে তাহলে যে কোশ্চেনগুলো তুমি স্কিপ করে আসছো ওগুলা দেন আবার অ্যান্সার করবা, এইভাবে ট্রাই করবা। সেম গোস টু
সেম গোস টু হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে 45 মিনিট এমসিকিউ এর টাইম, তো 15 মিনিট করে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে। সরি, ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটা, সরি 1 ঘন্টা হচ্ছে এমসিকিউর টাইম, 1 ঘন্টা এমসিকিউর টাইম, 1 ঘন্টা না 45 মিনিট আমার খেয়াল নাই, যাই থাকুক। 4টা এমসিকিউ এক্সাম দিতে হবে, 4টা সাবজেক্টের এমসিকিউ এক্সাম দিতে হবে। তো প্রত্যেকটা সাবজেক্টে কত মিনিট করে সময় পাবো ওইটা হিসাব করে ওই ওই অত সময়ের মধ্যেই তুমি ওই সাবজেক্টটা কভার করার চেষ্টা করবা। এরপর হচ্ছে তোমার এমআইএসটিতেও সেম, কয়টা কোশ্চেন তুমি প্রত্যেকটা কোশ্চেনে কত মিনিট করে পরে ওইভাবেই তুমি অ্যান্সার করার চেষ্টা করবা। আর এমসিকিউ এর ক্ষেত্রে যে জিনিসটা করবা সেটা হচ্ছে আমি যেটা করতাম, যেটা করতে পছন্দ করতাম, যে ধরো সবগুলা আগে তুমি কোশ্চেনের মধ্যে দাগায় ফেলবা। ধরো বোর্ড কোশ্চেনে কিন্তু বোর্ড পরীক্ষায় স্যাররা বলে দেয় তোমরা প্রশ্নের মধ্যে দাগাবা না, বাট অ্যাডমিশনে কিন্তু এমন কোনো বিধি নিষেধ নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, তুমি কোশ্চেনের মধ্যে যত ইচ্ছা দাগাইতে পারো, রাফ করতে পারো, কোনো সমস্যা নাই। তো কোশ্চেনের মধ্যে দাগাবা, দাগানোর পরে একদম শেষে গিয়ে তুমি সবগুলা কোশ্চেন অ্যান্সার শিটে তুলবা, এইভাবে করে তোমার টাইম সেভ হবে। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ধরো যে বুয়েটের প্রিলি এক্সাম, ঠিক আছে, ধরো বুয়েটের প্রিলি এক্সাম চলতেছে, প্রিলি এক্সামে 100টা কোশ্চেনের মধ্যে তুমি 70টা সলভ করতে পারছো, ঠিক আছে, 70টা সলভ করতে পারছো। এখন একটা জিনিস খেয়াল করো, এই 70টা কোশ্চেন তোমার অ্যান্সার শিটে তুলতেও কিন্তু মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগবে। হ্যাঁ, মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগবে। তাহলে তুমি কি করবা, তুমি প্রথম 50 মিনিট হচ্ছে এক্সাম দিবা, লাস্টের 10 মিনিট ওই কোশ্চেনগুলো তুলবা, এভাবে করবা। তুমি যদি এই কাজ করো যে আমি প্রথম 57 মিনিট এক্সাম দিলাম, লাস্টের 3 মিনিটে আমি সব কোশ্চেন তুলে ফেলবো এই অ্যান্সার শিটের মধ্যে, এটা কিন্তু কখনোই পসিবল না। তখন দেখবা যে তোমার খাতার মধ্যে তোমার যে কোশ্চেন পেপার, ওই কোশ্চেন পেপারের মধ্যে 80টা কোশ্চেন তুমি দাগায় রাখছো খুব সুন্দর করে, বাট তুমি অ্যান্সার শিটে তুলতে পারছো 20টা তোলার পর স্যার এসে তোমার খাতা নিয়ে গেছে। এরকম যাতে কখনো না হয়, অ্যাটলিস্ট 10 মিনিটস টাইম তুমি হাতে রেখে নিবা প্রত্যেকটা এমসিকিউ এক্সামের, তোমার ওই যে অ্যান্সার শিটে শেষে অ্যান্সার শিটে অ্যান্সারগুলো তোলার জন্য অ্যাটলিস্ট 10 মিনিট টাইম, এক্সট্রা টাইম রাখবা। 50 মিনিট এক্সাম, যদি 1 ঘন্টার এক্সাম হয় 50 মিনিট এক্সাম দিলাম, আর 10 মিনিটসে আমি সবগুলা কোশ্চেনের ওই অ্যান্সারের মধ্যে আমি পূরণ করলাম, বৃত্ত ভরাট করলাম। যদি এরপরেও যদি আমি 10 মিনিট রাখার পরে ধরো 6-7 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল, যে 3-4 মিনিট টাইম থাকবে, ওই 3-4 মিনিটে তুমি দেন অন্যগুলা ট্রাই করো, সমস্যা নেই। বাট 53-54 মিনিট 55 মিনিট ধরে আমি পরীক্ষা দিচ্ছি আর 5 মিনিটে সব কিছু দাগাই ফেলবো, এটা যদি করো খুব বড় লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। বাই চান্স যদি সময়ের আগেই তুমি যদি সবগুলা ভরাট করতে না পারো, এটা সারা জীবন আফসোস থেকে যাবে। তো এই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করো। আর আশা করি তোমাদের সবগুলা পরীক্ষা ভালো হবে। ভালো মতো পরীক্ষা দাও, মাথা ঠান্ডা রাখবা, কোনো প্রেশার নিবা না। আরেকটা অ্যাডভাইস, যে আমি বলছিলাম যে খুব একটা প্রেশার সিচুয়েশনের মধ্যে আমি পড়ে গেছিলাম, কোথাও চান্স মানে কোথাও তখনও শিওর হইতে পারি নাই, দেন আমার বুয়েটের এক্সাম ছিল সামনে। তো এইখানে প্রেশারে পড়ার যে ফ্যাক্টরগুলো হচ্ছে, একটা হচ্ছে আমার কোথাও চান্স হয় নাই, আরেকটা হচ্ছে আমার বন্ধুদের কোনো না কোনো জায়গায় হয়ে গেছে, ওইটা চিন্তা করেই হচ্ছে ধরো প্রেশারের মধ্যে পড়ে যাওয়া। তো এইটাকে রেকটিফাই করার জন্য আমি তোমাদের একটা উপদেশ দিব, যে সামনে যে কয়েকটা দিন সময় আছে চেষ্টা করবা সোশ্যালি যত ইনঅ্যাক্টিভ থাকা যায় এই জিনিসটা চেষ্টা করবা। খুব বেশি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, কার কোথায় চান্স হইলো, কে কোথায় কিভাবে পড়াশোনা করবা পরবর্তী জীবনে, এইগুলা ডিসকাস করার খুব বেশি দরকার আছে বলে আমার মনে হয় না। যত বেশি পারো নিজেকে সময় দাও, নিজে মেন্টালি রিলিফ থাকো, মেন্টালি কাম থাকো, শান্ত থাকো। আর পরীক্ষার হলে যাও, ঠিকমতো পরীক্ষা দাও। আর আল্লাহর কাছে চাইতে হবে, নামাজ নামাজ কালাম পড়ো, রবের কাছে যাও। তো এই তো আহ, তো এই ছিল হচ্ছে মোটামুটি আমার অ্যাডমিশন জার্নি। অ্যাডমিশনটা আমার কেমন গেল, কি কি শিখলাম, তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।